এই যে লাইনটা দেওয়া আছে এইটা আলোচনা করার আগে আমি তোমাদের এইটুকু একটা ইঙ্গিত দিই যে কি কি লাগে। 1 নম্বর হচ্ছে প্রদত্ত কি দেওয়া আছে, প্রমাণ করতে হবে। আমার সাথে সাথে যাও, তাই হাতে লেখা নিয়ে ব্যস্ত হতে হবে না, বুঝে যাবে তাহলে কি লিখছি। প্রদত্ত প্রমাণ করতে হবে। তারপরে আমরা আরেকটা পাঠ করব অঙ্কন, আর তারপরে আমরা করব প্রমাণ। এই তো 4টে অংশ থাকে না? তো আমি তোমাদের বলছি যে লাইনটা দেওয়া থাকছে তার ভিতরের এই দুটো অংশ দেওয়াই থাকবে, এই দুটো অংশ পেয়ে যাবো তার মধ্যে, আর একটুখানি এঁকে নেবো আর প্রমাণটা করবো। কিভাবে দেওয়া থাকবে চলো না দেখে নি। দেখো, এখন বৃত্তের কোন বিন্দুতে, এখানে কি বলছে বৃত্তের না, তো দেখো তো বৃত্তের বলছে, তা বৃত্তের যখন বলছে তার মানে আমার তো একটা বৃত্ত আঁকতে হবে, তাই আমি এঁকে রেখেছি আগে থেকে। এইটা বৃত্ত তুমি আঁকবে, কিন্তু তাকে তো একটা কেন্দ্র করতে হবে, এই কেন্দ্রটার নাম দাও ও। তাহলে একটা বৃত্ত বলেছে, দেখুন একটা বৃত্ত আঁকলে তার নাম দিলে ও। তাহলে আমি এখানে একটু লিখে নিতে পারি না এর আগে, ও কেন্দ্রীয়। তাহলে আমার কি এসে গেল, ও কেন্দ্রীয় বৃত্তে পেয়ে গেলাম। কোন বিন্দুতে একটা যদি স্পর্শক আঁকি, তাহলে এই বৃত্তের কোন একটা বিন্দুতে একটা স্পর্শক আঁকবে। ধরো এই বৃত্তটাকে আমি রচনা করে একটু বোঝাচ্ছি নিচে। মনে করো এই একটা বৃত্ত, তার এই পরিধির গায়ে কোনো যে কোনো একটা জায়গা, এই জন্য বলছে কোনো একটা বিন্দু নাও, যে কোনো বিন্দু নাও, তাকে কেউ বাইরে থেকে এসে ছোবে, ছুঁয়ে দেবে, টাচ করবে। ধরো এই অংশকে বাইরে থেকে এসে কেউ টাচ করবে, তার মানে এই পার থেকে একটা রেখা এসে ওই অংশটাকে টাচ করে গেল, বা এই পার থেকে কোন একটা রেখা এসে ওই অংশটাকে টাচ করবে। এমনও হতে পারে মাঝখান থেকেও যেতে পারে। বৃত্তের ভিতরে এই যে যেখানে ছুঁয়ে যাচ্ছে, ঠিক এই যে আমি রেখাটা টেনেছি সে ওইভাবে ছুঁয়ে গেছে। তাই এখানে বলছে বৃত্তের কোন বিন্দুতে, তো ধরছি এইখানে আমি একটা এই বিন্দুতে যেখানে ঠেকেছে এই রেখাটা, রেখাংশটা যেখানে এই বৃত্তের গায়ে এসে স্পর্শ করেছে তার নাম দাও মনে করো পি। যেখানে ঠেকেছে এটা কিন্তু এইখানে বৃত্তের গায়ে ঠেকেনি, ভালো করে তোমরা দেখো, এইখানে ঠেকেনি বা এইখানে ঠেকেনি, এই দেখো বাইরে ঠিক এইখানে এসে বৃত্তের সাথে একটু ঠেকেছে, তার আবার বেরিয়ে চলে গেছে। তাই যে জায়গায় ঠেকেছে এই বিন্দুটাকে আমি মনে করছি তাহলে কি পি, এর নাম দিচ্ছি কি পি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এই যে বলছে বৃত্তের কোন বিন্দুতে, তাহলে সেই বিন্দুর জায়গাটার নাম পি। আর স্পর্শ, স্পর্শক মানে এই পুরো সরল রেখাংশটাই হচ্ছে স্পর্শ, তার নাম দাও এ বি। তাহলে এ কি করেছে স্পর্শক, তাহলে এ বির উপরে লিখে রাখো স্পর্শক। স্পর্শক তাহলে কি হলো এ বি। আচ্ছা, ও ওই স্পর্শ বিন্দু, যেই বলেছি বিন্দু মানে এখানে তো বিন্দু নিয়েছি, তাহলে বিন্দু মানে কি পি, ওই স্পর্শ বিন্দুগামী, তাহলে ব্যাসার্ধ, ওই স্পর্শ বিন্দুগামী, এই স্পর্শ বিন্দুর দিকে গামী যাবে ব্যাসার্ধ, তার মানে কেন্দ্র থেকে ব্যাসার্ধ মানে কি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যাওয়াটাকে কিন্তু ব্যাসার্ধ বলবো। এই কেন্দ্র থেকে এইখানে যদি কেন্দ্র হয়, এখান থেকে এই পর্যন্ত যাওয়া হচ্ছে ব্যাসার্ধ, এখান থেকে এই পর্যন্ত যাওয়া হচ্ছে ব্যাসার্ধ, এখান থেকে এই পর্যন্ত যাও বা এই পর্যন্ত যাও, যতটুকু যাও সেটাই ব্যাসার্ধ। কিন্তু লম্বাটা হলে এটা ব্যাস, সেটা আমার দরকার নেই, হাফটুকু। এখান থেকে যদি এইটুকু আসো সেও কি ব্যাসার্ধ। তাহলে এখান থেকে যদি আমি পি বিন্দুতে আসি সেটা কি হবে আমার, সরি একটু বেঁকে গেছে, আমি আরেকবার দেখো। তো এইখান থেকে আমি কি করব, পি বিন্দুতে যদি আসি তাহলে সেটাই হবে আমার কি, এটাই হবে আমার ব্যাসার্ধ। তাই বলছে ব্যাসার্ধ, তাহলে নাম দেবো কি ও পি। তাহলে আমি ব্যাসার্ধ নাম দিলাম কিন্তু ও পি, লিখে রাখলাম। পরস্পর কি হবে লম্ব অবস্থিত, পরস্পর কি হবে লম্ব। লম্ব কিরকম দেখতে হয় গো, লম্ব কিরকম হয়, লম্বা হয়ে দাঁড়িয়ে থাকবে কেউ, অর্থাৎ এইরকম হয়ে থাকবে, তাই না? তাহলে এর উপরে এইরকম হয়ে থাকবে, অর্থাৎ এইটা হবে কি 90 ডিগ্রি। এইটাকে যদি মাপো তাহলে 90 ডিগ্রি, বা এই দিকে যদি দেখো এটা হবে কত 90 ডিগ্রি। এটা কি বলে লম্ব। তাহলে আমি আর দেখালাম না, তাহলে এই যে স্টেট থাকবে এটাই লম্ব। তাহলে
এই চিত্রে একদম এক্সাক্ট এইরকম দেখতে কে আছে দেখো তো। এইটা মানে কি, এই উপরেরটা তাহলে ওপি, আর এই দিকেরটা কোনটা, এ বি না, এ বি। তার মানে এটাকে যদি এখানে লিখি তাহলে ওপি লম্ব তার উপরে, এ বির উপরে, এইটা হবে বলেছে, তাই না? এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ওপি তাহলে লম্ব এ বির উপরে, ওপি এ বির উপরে লম্ব হয়ে দাঁড়িয়ে থাকবে। লম্ব মানে কি, স্ট্রেট, অর্থাৎ 90 ডিগ্রি কোণ হবে। তার মানে এই যে আমার বাহুটা, হাতটাকে যদি ধরি, এইটাকে যদি অ্যাঙ্গেল ধরি, এটা স্ট্রেট, অর্থাৎ এখান থেকে 90 ডিগ্রি হবে, এটাকে হবে তাহলে কি লম্ব দূরত্ব। ঠিক এইরকমই এটা হচ্ছে লম্ব, এটাই বলেছে। তাহলে আমি যদি লাইনটাকে তোমাদের একটু আলোচনা করে দিতে পারলাম, আমার কাজ শেষ হয়ে গেল। আর এইবার তার মানে এই পর্যন্ত, এই পর্যন্ত এটা হচ্ছে প্রদত্ত, দেওয়া আছে, আর পরস্পর লম্ব হবে এটা প্রমাণ করতে হবে, এইটুকু প্রমাণ করতে হবে। তা দুটো তো হয়েই গেল। দেখো ওই পর্যন্ত প্রদত্ত, আর ওপারেরটা ওপি লম্ব এবি, এটাই হচ্ছে প্রমাণ করতে হবে, তাই না? তো দেখো তাহলে এখানে কি লিখবো, প্রদত্তে লিখবো যা যা আমি লিখে নিচ্ছি একটু আগে ধরবো। দেখো বৃত্তে, তার আগে কি বলবো, ও কেন্দ্রীয় বৃত্তে। তাহলে আমি আরেকটু বলে নিই, সংশয়গুলোকে বাদ দেবো। এই লাইনের ভিতরে না আমাকে কিছু একটা কল্পনা করে চিত্র এঁকে নিতে বলেছে, তা সেই তো চিত্রটা এঁকে নিয়েছি, তাহলে তো আর চিত্রে কিছু বাকি রইলো না। যা কিছু একটা ধরে নিতে বলেছে, যখন ধরে নিয়েছি তাহলে সেগুলো সংখ্যাগুলো বাদ দেবো। এই কোন বলেছে, কোনটাই তো এইটাই এঁকেছি, তাই কোনো কথাটা বাদ দিয়ে দেবো। কোন বিন্দুতে স্পর্শ, এখানে পরস্পর লম্ব হবে, পরস্পরের প্রয়োজন নেই, আমার কাজ শেষ। এইবার দেখ তাহলে আমি কি করছি, যে ও কেন্দ্রীয় বৃত্তে প্রদত্তে লিখবো, ও কেন্দ্রীয় বৃত্তে আমি বলেছি এগুলো আগে নেবো, যেটা বিন্দুর উপরে তো পি লিখেছি, তাহলে তার আগে নেবো। ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে, আবার এটাও আগে নেবো, এ বি স্পর্শ। তাহলে এখানে আমি লিখছি না, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি লিখবো, আবার শুনে নাও। ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে, এটা আগে বলবো, এটাও আগে বলবো, এগুলো সব আগেই বলবো। ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এ বি স্পর্শ বলে দাঁড়িয়ে দেবো। ও ওই, তাহলে এটা আগে নেবো, পি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হলো ওপি, বা পি স্পর্শ বিন্দুগামী ওপি হলো, এটাও যদি আগে ধরি, ওপি হলো ব্যাসার্ধ। বোঝাতে পারলাম? তাহলে আমার কি এটা লিখতে হবে, সময়টা ছোট করতে পারি না? তুমি নিশ্চয়ই ভেবে দিতে পারবে, তাই না? তো দেখো আবার আরো একবার বলি, চলো। ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এ বি স্পর্শ ও ওই পি স্পর্শ বিন্দুগামী ও পি হলো ব্যাসার্ধ, প্রদত্ত হয়ে গেল। প্রমাণ করতে হবে, ওইটাই লিখবো, ও পি লম্ব এ বি, এটা প্রমাণ করতে হবে। তোমার বইয়ে কি থাকবে জানো তো, এই কথাটা বাংলায় বলেছে বলে অর্থাৎ বলে ফেলে এটা দিয়েছে, অর্থাৎ এখানে বলবে ওপি এবির উপর লম্ব, অর্থাৎ ওপি লম্ব এবি, এইটুকু বলেছে। কেন অত এক্সট্রা করতে যাবো, এই তোই হয়ে গেল আমার। তাহলে আমার কি হলো, প্রদত্ত প্রমাণ করতে হবে, কমপ্লিট হয়ে গেল। এইবার আমি কি করব, একটু অঙ্কন করে নেব, এঁকে নেব। এই প্রমাণ করার জন্য আমাকে একটু অতিরিক্ত কিছু এঁকে দেখাতে হবে। এ বি স্পর্শের উপর কোন একটা বিন্দু নিলাম, আমি পারলে এপারে এঁকে দেখাতে পারি, কিন্তু তোমার বইয়ে আছে ওপারে, তাই তোমাদের একটু বুঝতে সুবিধা হয় বলে আমি ওপারেই নিলাম কিউ বিন্দু। তাহলে এটা কার উপর নিয়েছি, এ বি স্পর্শকে, স্পর্শক কেন বলছি, ওই বৃত্তটার গায়ে এসে ঠেকেছে, স্পর্শ করেছে, তাই হচ্ছে স্পর্শ। তাহলে আমি এখন বলবো এ বি স্পর্শকের উপর কিউ একটা বিন্দু, এটাই লিখবো যে এ বি স্পর্শকের উপরে, স্পর্শকের উপর কিউ একটি বিন্দু নিলাম, বিন্দু নিলাম। আর এই কিউ থেকে ও অর্থাৎ কেন্দ্রের দিকে জুড়ে দেবো, অর্থাৎ এইটা আমি কি করব, জুড়ে দেবো। শোনো, এখন জুড়লে না আমি প্রমাণটা বোঝাতে সমস্যা হবে আমার, কি বলছি বুঝতে পারছো? তবু আমি জুড়ে দেখাবো, যখন প্রমাণ করতে যাবো একটু মুছে দেবো, তাতে তোমার বুঝতে সুবিধা হবে। দেখো তাই আমি এখান থেকে এই যে আমি স্টেপ এই চলে গেলাম, তাহলে আমি ও কিউ জুড়ে দিলাম না, এটা লিখবো যে ও কিউ যুক্ত করলাম,
এইবার বলো তো, এইটার থেকে এইটাকে বেটার প্রমাণ করবো, করলেই আমাদের কাজ হয়ে যাবে। এই হচ্ছে থিম। এইবার আমরা প্রমাণটা একটু গায়ে গায়ে হয়ে গেছে বলে আমি একটু নিচে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, প্রমাণ এইটা এবার আমরা এখানে আসবো, প্রমাণ কিভাবে তোমাদের করতে হবে। এতক্ষণ তো অপেক্ষা করলে, আর একটু অপেক্ষা করো, দেখো প্রমাণটা এদের থেকেও আরো সহজ প্রমাণিত হয় কিনা, সত্যি আরো সহজ করে বোঝাবো। দেখো, আচ্ছা, মনে রাখার সহজ উপায়, এখানে প্রথম কি দিয়ে শুরু করবে? এই যে এবি স্পর্শক যেমন শুরু করেছে, এখানেও তাই দিয়ে শুরু করবে। দেখো, এবি স্পর্শক, এইটা একটা স্পর্শক, তার উপরে পি যেমন একটা বিন্দু, কিউ তো একটা বিন্দু, কিউ তো একটা বিন্দু। তো বলছে, তাই আমি লিখবো এবি স্পর্শকের উপর পি বিন্দু ছাড়া আর সকল বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। বাইরে অবস্থিত। আচ্ছা, এই লাইনটা যে লিখলাম, এই প্রমাণটা বোঝার আগে তোমাকে আরো একটা জিনিস জানতে হবে, জানো তো, যেটা আমি একটু তোমার বোঝানোর চেষ্টা করছি, না হলে আমি এইটা বোঝাতে পারবো না। আচ্ছা দেখো তো, এইখানে যদি আমি একটা বিন্দু ধরি আর নিচে যদি আমি একটা দাগ টানি, তুমি দেখে আমাকে বলো কোনটা সব থেকে ছোট দাগ। এই একটা দাগ টেনেছি, এটা কি 90 ডিগ্রি হবে? নিশ্চয়ই বুঝতে পারছো না, 90 ডিগ্রি মানে সোজা হতে হবে, এইটা 90 ডিগ্রি, এই বা এইরকম। আচ্ছা, এটা কি 90 ডিগ্রি হবে? সোজা দাগ হবে? এটা কি হবে? আচ্ছা তুমি বলো কোনটা স্টেট এবং 90 ডিগ্রি হচ্ছে। দেখো, এই যে মনে মনে ভাবছো স্যার ওইটাই, বুঝে গেছো এইটাই না, অর্থাৎ এইটাই 90 ডিগ্রি হবে। ওই দিক দিয়ে ধরি বা এই দিক দিয়ে ধরি, এটাই কত হবে? 90 ডিগ্রি। অর্থাৎ এর থেকে এর পাশে যদি আরো ছোট দাগ টানো, সেও একটু হেলা মনে হবে, কিন্তু এটাই হবে সব থেকে স্ট্রেট দাগ, সোজা দাগ। এবার তুমি আমাকে একটু বলো তো, এই যে যতগুলো আমি সরল রেখাংশ টেনেছি, তাদের মধ্যে তুমি বলো তো দেখি কে সব থেকে ছোট? বুঝে গেছো, এটাই সব থেকে ছোট, এটাই সব থেকে ছোট। অর্থাৎ যে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ যে লম্ব হয়ে দাঁড়িয়ে আছে, সেই হবে ছোট। আর এইটা যেখান থেকে উৎপন্ন হচ্ছে তাকে ও নাম দাও কেন্দ্র, আর এইটা মনে করো স্পর্শকের পি। তাহলে সব থেকে সোজা হয়ে যেটা দাঁড়িয়ে আছে, লম্ব হয়ে দাঁড়িয়ে আছে, সেই সব থেকে ছোট, ক্ষুদ্রতম, এই সমস্ত রেখাংশগুলোর থেকেও সে সব থেকে ছোট। অর্থাৎ এইবার যদি বলো এটা এবি, তাহলে এবি স্পর্শকের উপরে সব থেকে এই ওপি, যে সব সময় লম্ব হয়ে দাঁড়িয়ে থাকছে, সেই ক্ষুদ্রতম হয়। তাহলে এর থেকে আমি সূত্রটা কি পেলাম? ক্ষুদ্রতম সূত্র পেলাম যে ক্ষুদ্রতম দূরত্বই হলো লম্ব দূরত্ব। নিশ্চয়ই বুঝতে পারছো? অর্থাৎ এদের মধ্যে সব থেকে ছোট দূরত্ব যেটা, কম দূরত্ব, ধরো এটা 10, এটা 8, এটা 7, এটা 6, এটা আবার বেরিয়ে যাচ্ছে 7, সব থেকে ক্ষুদ্রতম দূরত্ব যেটা, এই জন্য ক্ষুদ্রতম দূরত্বই হলো লম্ব দূরত্ব, তাই না? সব থেকে ছোট যেটা, এটা সব থেকে স্পর্শকের উপরে যতই সরলরেখা টানো, এই একটা টেনেছি, আরো এপারে টানো বা এর ভিতরে আরো টানো, সবগুলোর থেকে এই ওপি হবে সব থেকে ক্ষুদ্রতম, আর ক্ষুদ্রতমই হবে লম্ব। বুঝতে পারলাম তো এবারে? তো এটাই এবার আমরা প্রমাণ করব। দেখো, তাহলে এই এবি স্পর্শকের উপর পি বিন্দু ছাড়া, এই পি বিন্দুটাই হচ্ছে বৃত্তের গায়ে থেকে আছে। আর বাকি তুমি যদি এখান থেকে এইরকম আঁকতে চাও, এই পর্যন্ত শেষ হচ্ছে, বাকি এতটুকু অংশ সে কি হবে? যদি এখান থেকে এরকম করে আঁকো, এতটুকু অংশ সে কি হবে? বৃত্তের বাইরে থাকবে, বৃত্তের
বাইরে থাকবে। আবার যদি এখান থেকে টানো, এখান থেকে যাওয়ার পরে এইটুকু অংশ আবার সে কি হবে, বৃত্তের বাইরে থাকবে। কিন্তু একমাত্র পি বিন্দু সবসময় ছোট দূরত্ব, পি বিন্দু ছাড়া বাকি যত তুমি এখান থেকে সরলরেখাংশ টানো, যে এর উপরে যত বিন্দু যোগ করো, বিন্দু থেকে কেন্দ্রের দিকে চলে যাও বা কেন্দ্র থেকে বিন্দুর দিকে আসো, সবাই কিন্তু বড় হবে, তাই না? ওই ওপি থেকেই বড় হবে। আচ্ছা এইখানে দেখো, তাই লিখছি এবি স্পর্শকের উপর, এই এবি স্পর্শকের উপর পি বিন্দু ছাড়া, তাহলে দেখো এই এবি এবি স্পর্শকের উপর এই পি বিন্দু ছাড়া আর সকল বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। যদি কিউ আঁকি তাহলে সেও কি দেখো বৃত্তের বাইরে অবস্থিত না? এখানে যদি আর আঁকি তাহলে আরও কি হবে, বৃত্তের বাইরে থাকবে না, কিন্তু পি দেখো একদম বৃত্তের সাথে ঠিক আছে, স্পর্শ হয়ে আছে, তাহলে পি বিন্দু ছাড়া। তাই বলছি, অর্থাৎ আমি কি বলতে পারি, এবি স্পর্শকের উপর পি বিন্দু ছাড়া সবাই বৃত্তের বাইরে, তাহলে কিউ ও বৃত্তের বাইরে, অতএব কিউ বিন্দুও বৃত্তের বাইরে অবস্থিত। কিউ বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত, তাহলে কিউ বৃত্তের বাইরে। এইবার আমি কিউ থেকে ওর দিকে যাবো। এই জন্যই তখন বলেছিলাম, মনে করো এই বাহুটা তখন এই যে অঙ্কন করতে হবে বলেছিলাম ও কিউ যুক্ত, তা আমি বলেছি এখন দরকার নেই, মনে করো এইটা নেই। এইবার আমি এই যে কিউ বিন্দু ও বৃত্তের বাইরে অবস্থিত, এইবার এই কিউ বিন্দু থেকে আমি বৃত্তের কেন্দ্রের দিকে যাব। এইবার বলবো কিউ বিন্দু থেকে কেন্দ্রগামী হলে বা কিউ বিন্দু কেন্দ্রগামী হলে, কিউ বিন্দু কেন্দ্রগামী হলে কেন্দ্রের দিকে যদি যেতে চাই কিউ বিন্দু, তাহলে এই ধরো কেন্দ্রের দিকে পাঠাচ্ছি, এই যে আমি হাতটা কেন্দ্রের দিকে নিয়ে যাচ্ছি, তাহলে বৃত্তের প্রথমে এই আস্তে আস্তে কোথাও এসে প্রথম বৃত্তের গায়ে স্পর্শ করবে, কোথাও এসে বৃত্তের গায়ে থাকবে। তাহলে বলছে কিউ বিন্দু কেন্দ্রগামী হলে বৃত্তে কোথাও এসে স্পর্শ করবে, করবে, আর তার নাম দাও ধরো আর এ এসে স্পর্শ করবে। তাহলে ধরি আর বিন্দুতে স্পর্শ করবে, তাহলে কোথায় এসে স্পর্শ করবে, আর বিন্দুতে স্পর্শ করবে। তাহলে এইবার আর থেকে তুমি কেন্দ্রে চলে যাও, তাহলে তুমি বলো তো, তাহলে এখান থেকে কি ও আর বড় না ও কিউ বড়? অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত বড় না এইখান থেকে এই পর্যন্ত বড়? নিশ্চয়ই বুঝতে পারছো, ও আরটা ছোট ও কিউ থেকে, এখান থেকে পুরোটার থেকে এখান থেকে এইটুকু ছোট তো, তাই না? অর্থাৎ তাহলে আর বিন্দুতে স্পর্শ করবে, এটা আমি বলেছি। এখন আমি কি বলছি, এই এটা যদি জুড়ে দিলাম, তাহলে আমি বলতে পারি এখন ও আর নিশ্চয়ই ছোট ও কিউব চেয়ে, ও কিউব। এইখানে দেখো ও আর নিশ্চয়ই ও কিউব থেকে ছোট, এই যে তীর খাবে সে ছোট, এই যে ও আর এর দিকে তীরের মুখ, তাই ও আর ছোট। এইবার দেখো ও আর তাহলে কি করলাম, ও কিউব থেকে ছোট হলো। আচ্ছা তুমি এখানে ভেবে বলো তো ও আরটা কি, এইখানে বুঝেছিলাম না, এই যে ও আর যা হবে এইটুকু যা হবে এটা সবাই কি ব্যাসার্ধ না? তাহলে ও আর ব্যাসার্ধ যদি হয় ও কিউ তো ব্যাসার্ধ একটা, দেখো কেন্দ্র থেকে যে পরিধি এসে ঠেকবে সেই হবে তো ব্যাসার্ধ। তাহলে ও তো গিয়ে সেই পরিধিতে ঠেকেছে আর পর্যন্ত, তাহলে ও ব্যাসার্ধ যদি হয় তাহলে ও কি, তাহলে বলতে পারি না যে ও আর সমান সমান ও পি, বন্ধনীতে দেবো যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এখানে কি হলো, ও আর যতটুকু হলো ওপি ততটুকু। তাহলে ও আর যদি ও কিউব থেকে ছোট হয়, ওপিও নিশ্চয়ই এই ও কিউব থেকে ছোট হবে, কেননা ও আর যতটা ওপি ততটা। দেখো এইখান থেকে এইটা যদি 12 সেমি হয়, এখান থেকে এইটুকু 10 সেমি, এটাও 10 সেমি ওপি, তাহলে বলো 12 সেমি বড় না 10 সেমি বড়? তাহলে 12 সেমি বড়, অর্থাৎ ও কিউটা বড়। আচ্ছা যদি না বুঝতে পারো, মনে করো ও কিউটা তুমি ক্লাস 10-এ পড়ো, আর ও আরটা মনে করো তোমার ভাই 7-এ পড়ে, তা কে বড়? উঁচু ক্লাসে কে পড়ে? তুমি না, তাহলে তুমি তো বড়, তাহলে ও আর এর থেকে তুমি বড়।
এইবার মনে করো আমি বললাম জানো তো আমার ভাইও 7-এ পড়ে, তাহলে তুমি তো 10-এ পড়ো, তোমার থেকে আমার ভাই কি বড় না ছোট? ছোট হলো না? তাহলে আমার ভাইও 7-এ পড়ে, তোমার ভাইও 7-এ পড়ে। তোমার ভাই মানে ও আর যদি হয়, তাহলে আমার ভাই ওপি, সেও দুজনেই, সেও 7-এ পড়ে। তাহলে তোমার ভাই আর আমার ভাই সেম ক্লাস, তাহলে এরা দুজন যদি সমান হয় তাহলে তুমি তো বড়, অর্থাৎ তোমার ভাই যদি তোমার থেকে ছোট হয়, আমার ভাইও তাহলে তোমার থেকে কি হবে? ছোট হবে। অর্থাৎ ও আর ওপি যদি সমান হয়, ও আর যদি এই ও কিউব থেকে ছোট হয়, তাহলে ওপিও ও কিউব থেকে ছোট, সেটা লিখবো। অতএব ওপি, এই যে তীর খাবে, ও কিউব, অর্থাৎ ওপিও ও কিউব থেকে তাহলে ছোট হবে, কেননা আমি প্রমাণ করেছি ও আর তো অলরেডি এখানে বলেছি ছোট, আবার ও আর সমান সমান ওপি, আর ওপি মানে নিশ্চয়ই কি হবে, ফের তাহলে ও কিউব থেকেও ছোট হবে। তাহলে এখান থেকে আমি প্রমাণ করলাম কি, এই স্পর্শকের উপর একটা বিন্দু নিয়েছিলাম কিউ, নিয়ে প্রমাণ করলাম যে কিনা পি বিন্দু থেকে, এই কেন্দ্র থেকে যদি পির কাছে আসা যায় তাহলে পি থেকে সে বড় হলো, এটা প্রমাণ করে দিলাম। দেখো, অর্থাৎ ও কিউ ওপি থেকে কি হয়ে গেল, বড় হলো, এটা প্রমাণ করলাম। তাহলে আমি এবার কি লিখবো, শেষ লাইনেই চলে এসেছি। এবার তাহলে আমি কি প্রমাণ করব, দেখো এইবার তুমি ভেবে দেখো তো, ওপি তার মানে আমি বললাম ওপি সবার থেকে ছোট, অর্থাৎ কেন্দ্র থেকে এবি স্পর্শকের উপর যতগুলো সরল রেখাংশ টানবো, যতগুলো এইরকম থেকে এইরকম রেখাংশ টানবো, এর মতোই ধরো এটা কিউ ছিল, এটা এবি, এর মতোই যতগুলো এইরকমই কেন্দ্র থেকে রেখাংশ টানবো, তাদের মধ্যে সব থেকে ওপি হবে কি, ক্ষুদ্রতম। এটাই বললাম, কেননা আমি ওপি কে ও কিউ থেকে ছোট প্রমাণ করলাম। এরকম কিউ ছাড়া আর যদি আরও নি, এখানে আরও নি, সেও নিশ্চয়ই ওপি থেকে কি হবে, বড় হবে, অর্থাৎ ওপি সব থেকে ক্ষুদ্রতম হবে। তাই আমি বলতে চাইছি যে অর্থাৎ ও কেন্দ্র থেকে এবি স্পর্শকের উপর, এই যে এটা আছে এবি স্পর্শকের উপর, এবি স্পর্শকের উপর যতগুলো সরল রেখাংশ অঙ্কন করব, যতগুলো বা খুলি লেখো, যতগুলি সরল রেখাংশ, রেখাংশ অঙ্কন করব, তাদের মধ্যে, বুঝতে পারছো না, এটা আলাদা কিন্তু, হ্যাঁ, তাদের মধ্যে ওপি ক্ষুদ্রতম। তাদের মধ্যে কে ছোট, ওপি সব থেকে ছোট, তাদের মধ্যে ওপি হবে কি বলো, ক্ষুদ্রতম। বুঝতে পারছো, এই যে সরলরেখাংশ অঙ্কন করব তাদের মধ্যে ওপি, এটা কি তোমরা দেখতে পাচ্ছ তো স্ক্রিনে, আবার বলে দিচ্ছি না পেলে, অঙ্কন করব তাদের মধ্যে ওপি ক্ষুদ্রতম, ওপি ক্ষুদ্রতম। সবার মধ্যে কে ছোট, ওপি ছোট। আর আমি একটু আগে কি প্রমাণ করেছিলাম, এটা দিয়ে বুঝিয়ে বলেছিলাম ক্ষুদ্রতম দূরত্বই হলো লম্ব দূরত্ব। তাহলে এইটার পরে ঠিক লিখতে পারি না, অতএব ক্ষুদ্রতম, বা আমরা জানি ক্ষুদ্রতম, এখানে আমার স্পেস কম, হ্যাঁ, দূরত্বই হলো লম্ব দূরত্ব। ক্ষুদ্রতম দূরত্বই কি, সব থেকে যে ছোট প্রমাণ করলাম ওপি সব থেকে ছোট, তাহলে ওপি হবে সব থেকে লম্ব দূরত্ব, আর এই যে ক্ষুদ্রতম দূরত্বই হলো লম্ব দূরত্ব। অতএব আমি বলতে পারি না ওপি ক্ষুদ্রতম দূরত্বই কি, লম্ব দূরত্ব, অতএব ওপি লম্ব কি, এবির উপরে। আর এটাই তো প্রমাণিত, ব্যাস কাজ হয়ে গেল। অর্থাৎ আমি কি বললাম, ওপি এবির উপর কি, লম্ব, কেননা ক্ষুদ্রতম সব থেকে ছোট দূরত্ব, দেখো সব থেকে ছোট দূরত্ব কি হবে, এই এবির উপরেই লম্ব দূরত্ব, আর ছোট দূরত্বই মানে এই যে বলছি ক্ষুদ্রতম মানেই সে কি হবে, লম্ব হবে। আর এই তো প্রমাণ, দেখো ওপি লম্ব এবি, এই যে ওপি লম্ব এবি, এটাই গেল তোমাদের কি 40-এ উপপাদ্য। নিশ্চয়ই তোমরা এবার বুঝতে পেরেছো, হ্যাঁ। তো এইভাবে উপপাদ্য সহজ হয়, ভাবো তো, যদি একটু যে শেষ পর্যন্ত দেখছো, এত সহজ করা যায় না কোনোদিন, হয়তো সত্যি সত্যি এত সহজ করে তুমি বুঝতে পারোনি।
আর যদি ভালো লেগে থাকে তুমি ডেসক্রিপশন বক্সে ওই যে ওই কোণের দিকে দেখো তো, ওইখানে যেখানে ওই একটা ভির মতো চিহ্ন আছে ওটা পুশ করো, তাতে নামিয়ে দেখো অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে নিচের দিকে, যেখানে দেখবে ওই প্রত্যেকটা উপপাদ্য আমি এইভাবেই সহজ করে বোঝানোর চেষ্টা করি, 34 থেকে শুরু করে প্রত্যেকটা 35, 36, 37, 38 সবই ভীষণ সহজ করে, এত সহজ করে পারবে না। আচ্ছা, তা যদি না পারো তুমি ইউটিউবে সার্চ বাটনে গিয়ে উপপাদ্য 38 বা 35 লেখো তো, লিখলেই দেখবে আমার ভিডিও 2 বা 3 নম্বরে চলে আসবে। তুমি কোনো একটা দেখে নাও, আরো প্রমাণ পাবে, এত সহজ করে কোথাও তুমি পাওনি। আর এসবের জন্য তুমি তো সাবস্ক্রাইব করতেই পারো, তাই না? আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। আমি তোমাদের সাথেই ছিলাম, তোমাদের প্রিয় নিউটন স্যার। আর অল বাটন পুশ করে রাখো, প্রত্যেকদিন সকাল 10টায় তোমাদের জন্য কোনো না কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে উপস্থিত থাকবো। আমি তোমাদের প্রিয় নিউটন স্যার। চলো, ভালো থেকো, বাই।